ওয়েলকাম এভরিওয়ান টু মাই চ্যানেল এক্সেল ইন ইংলিশ। আজকে আমরা ক্লাস 11 এর র্যাপিড রিডারের অন্তর্গত ম্যাকবেথ গল্পটির একটি ডিটেইল সামারি পড়তে চলেছি। আমরা এটিকে গল্পের আকারে পড়লেও এটি কিন্তু আসলে নাটকের আকারে প্রথমে লেখা হয়েছিল। ইট ওয়াজ রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার 1606-7 সালে এবং এটি প্রথম প্রকাশিত হয়েছিল 1623 সালে। এর ফুল টাইটেল হচ্ছে দ্য ট্র্যাজেডি অফ ম্যাকবেথ, ম্যাকবেথের করুণ কাহিনী। এবং তারপরে 1807 সালে যখন দুই ভাই বোন চার্লস এবং মেরি ল্যাম্ব শেক্সপিয়ারের 20টি নাটককে গল্পরূপে তাদের বই টেলস ফ্রম শেক্সপিয়ার প্রকাশ করছেন, সেখানে আবার এই ম্যাকবেথকে আমরা গল্পরূপে পাচ্ছি, যেটির আলোচনা আমরা আজকে করতে চলেছি। প্রথমে এই গল্পের চরিত্রদের সঙ্গে একটু আলাপ করে নেওয়া যাক। আছেন ডানকান, দ্য কিং অফ স্কটল্যান্ড, তার দুই পুত্র ম্যালকম ও ডোনালবেন। এই গল্পের প্রধান ও কেন্দ্রীয় চরিত্র ম্যাকবেথ, স্কটিশ জেনারেল and Thane of Glamis. Now Thane is a title given to a royal official in medieval Scotland, অর্থাৎ মধ্যযুগের স্কটল্যান্ডে একজন রাজকর্মচারীর উপাধি, যিনি সাধারণত রাজার প্রদত্ত জমির মালিকানার বিনিময়ে রাজাকে মিলিটারি অ্যাসিস্ট্যান্স অর্থাৎ সামরিক সহায়তা দিয়ে থাকতেন। কাজী ম্যাকবেথকে এখানে একজন জমিদার কাম সেনাপ্রধান বলা যেতে পারে। আর রয়েছে লেডি ম্যাকবেথ, দ্য ওয়াইফ অ্যান্ড অ্যাকমপ্লিস অফ ম্যাকবেথ, ম্যাকবেথের স্ত্রী এবং তার সমস্ত কাজের যোগ্য সহযোগী। ব্যাংকো, ব্রেভ স্কটিশ জেনারেল, ইনি একজন খুব বীর স্কটিশ সেনাপ্রধান এবং ম্যাকবেথের বন্ধু ছিলেন। ফ্লিয়েন্স, ব্যাংকোর সান, ব্যাংকোর পুত্র যার নাম ফ্লিয়েন্স। ম্যাকডাফ, থেন অফ ফাইভ, ইনিও একটি ফাইভ নামক অঞ্চলের একজন থেন, ওই জমিদার কাম সেনাপ্রধান ছিলেন। অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট, যাদের ছাড়া ম্যাকবেথ গল্পটাই হয়তো সৃষ্টি হতো না, দ্য থ্রি উইচেস অর দ্য উইয়ার্ড সিস্টার্স, সেই তিন ডাইনি অথবা রহস্যময়ী অদ্ভুত বোনেরা। এই ডাইনিরা ধাঁধার মতন কথা বলে, যেই কথার দুটি করে অর্থ থাকে। একে স্পিকিং ইন রিডলস বা ইকুইভোকেশনও বলা হচ্ছে গল্পে। তাদের এই দ্ব্যর্থবোধক কথা পুরোপুরি মিথ্যে বলে ফেলে দেওয়াও যায় না, আবার সম্পূর্ণ সত্যি বলে বিশ্বাস করলেও সর্বনাশ। এবার ম্যাকবেথের সর্বনাশ এই তিন ডাইনির জন্য হলো না তার নিজের নিষ্ঠুর লোভের কারণে? এসো জেনে নেওয়া যাক গল্পে। স্কটল্যান্ডের সিংহাসনে তখন প্রজাবৎসল ভালো মানুষ রাজা ডানকান স্কটল্যান্ডের শত্রু রাজ্য নরওয়ের বিশাল সেনাবাহিনীর সাহায্যে স্কটল্যান্ডের এক সৈন্যদল বিদ্রোহ করে বসে এবং যুদ্ধ বাঁধে। সেই যুদ্ধেই স্কটল্যান্ডের দুই বীর সেনাপতি ম্যাকবেথ ও ব্যাংকো বিরোধী পক্ষকে পরাস্ত করে বিজয়ী হয়ে ফিরছেন। আকাশে তখন বিদ্যুৎ চমকাচ্ছে, বজ্রপাত হচ্ছে, ঝড় বৃষ্টি আসন্ন। সেই সময় তাদের পথ আটকে দাঁড়ায় তিন অদ্ভুত দর্শন মূর্তি, যাদের চেহারা নারীর মতন কিন্তু মুখে দাড়ি। তাদের কুঁচকে যাওয়া চামড়া ও বন্য পোশাক দেখে তাদের পৃথিবীর জীব বলে মনে হয় না। তারা নাচ করছিল আর গানও করছিল। সেই গানের কথাও ভারী অদ্ভুত। Fair is foul and foul is fair, hover through the fog and fill the air, অর্থাৎ ভালো হয় মন্দ, মন্দই হয় ভালো, ভেসে চলি কুয়াশায় ও নোংরা হাওয়ায়। বোঝাই যাচ্ছে এই কিম্ভূত কিমাকার উইচ ডাইনিদের কাছে ভালো মন্দ, শুভ অশুভের কোনো ফারাক নেই, অপরিষ্কার স্থানই যাদের প্রিয়। ম্যাকবেথ ও ব্যাংকোকে দেখা মাত্র প্রথম উইচ, ফার্স্ট উইচ বা প্রথম ডাইনি ম্যাকবেথকে থেন অফ গ্ল্যামিস বলে অভিবাদন জানায়। সেকেন্ড উইচ, দ্বিতীয় ডাইনি, তাকে থেন অফ কর্ডার বলে অভিবাদন জানায় এবং থার্ড উইচ বলে এরপর আপনিই হবেন স্কটল্যান্ডের রাজা। ম্যাকবেথ শুনে স্তম্ভিত হয়ে যান। এরপর তারা ব্যাংকোর প্রতিও প্রেডিকশন অর্থাৎ ভবিষ্যৎবাণী করে যে ব্যাংকো নিজে কখনো রাজা না হলেও
তার উত্তরসূরিরা রাজা হবেন। এইরকম অদ্ভুত ভবিষ্যৎবাণী করে ডাইনিরা হঠাৎই হাওয়ায় মিলিয়ে যায়। যখন ব্যাংকো ও ম্যাকবেথ এই অদ্ভুত অভিজ্ঞতার কথা চিন্তা করছিল, সেই সময় রাজা ডানকানের কাছ থেকে কয়েকজন দূত আসেন এবং রাজার আদেশে তারা ম্যাকবেথকে থেন অফ কর্ডার উপাধিটি প্রদান করেন। এই ভবিষ্যৎবাণী মিলে যাওয়ায় ম্যাকবেথের মনে এবার থার্ড উইচের কথা বেশ আশা জাগিয়ে তোলে। ব্যাংকো কিন্তু ম্যাকবেথকে তখনই সাবধান করে। সে বলে, এই মিনিস্টার্স অফ ডার্কনেস বা অন্ধকার জগতের বাসিন্দা যারা শয়তানের পূজারী, তারা প্রায় আমাদেরকে বিপদগামী করে বিপদে ফেলে। ব্যাংকোর ওয়ার্নিং সত্ত্বেও ম্যাকবেথের মনে কিন্তু ডাইনিদের কথাগুলি একদম গেঁথে গেল এবং সবটা তিনি তার স্ত্রী লেডি ম্যাকবেথকে জানালেন। এবার এই লেডি ম্যাকবেথ ছিলেন সাংঘাতিক উচ্চাকাঙ্ক্ষী মহিলা। ডাইনিদের প্রেডিকশন সত্যি করার জন্য তিনি উঠে পড়ে লাগলেন। ক্রমাগত ম্যাকবেথকে উস্কে যেতে লাগলেন। ডানকানকে হত্যা করে স্কটল্যান্ডের সিংহাসন অধিকার করার জন্য তিনি ক্রমাগত তাকে প্ররোচনা দিয়েই যেতে লাগলেন। ঠিক এই সময় দুর্ভাগা ডানকান তার দুই ছেলে, পাত্র মিত্র নিয়ে ম্যাকবেথকে তার যুদ্ধ জয়ের জন্য সম্মান জানাতে তার দুর্গ ইনভারনেসে আসেন। লেডি ম্যাকবেথ এবার ডানকানকে হত্যার পুরো পরিকল্পনা করে ফেলেন। তার স্বামী এই হত্যার ব্যাপারে দোনামনা করছে দেখে তিনি নিজেই একসময় ড্যাগার অর্থাৎ ছোরা নিয়ে ঘুমন্ত ডানকানকে হত্যা করতে যান। কিন্তু ঘুমন্ত ডানকানের মুখটির সাথে তার বাবার মুখের কোথাও একটা মিল ছিল। লেডি ম্যাকবেথ পারেন না, ফিরে আসেন। তবে তার পরিকল্পনা কিন্তু ত্যাগ করেন না, আবার ম্যাকবেথকে প্ররোচনা দিতে থাকেন। ম্যাকবেথ এই সময় বেশ কিছু যুক্তি দেখান এই হত্যা না করার জন্য। ফার্স্টলি, ম্যাকবেথ যে শুধু ডানকানের প্রজা তাই নয়, তিনি তার নিকট আত্মীয় হন। তো সেই কারণে হত্যা এখানে সম্ভব নয়, করা উচিত নয়। সেকেন্ডলি, তিনি এখন ডানকানের হোস্ট। ডানকান তার অতিথি এবং গৃহকর্তা হিসাবে অতিথিকে রক্ষা করাই তার কর্তব্য, তাকে হত্যা করা নয়। থার্ডলি, ডানকান কিন্তু একজন খুব ন্যায়পরায়ণ মহান রাজা ছিলেন, তাই তাকে হত্যা করলে প্রজারা ক্ষেপে গিয়ে প্রতিশোধ নিতে পারে। ফোর্থলি, এই রাজা ডানকানেরই আনুকূল্যে দাক্ষিণ্যে ম্যাকবেথ এখন সব শ্রেণীর মানুষের কাছে সম্মান পেয়ে থাকেন, আর এই সম্মানটিকে কোনো হত্যা কাজের দ্বারা তিনি কালিমা লিপ্ত করতে চান না। কিন্তু স্ত্রীর ক্রমাগত প্ররোচনার কাছে ম্যাকবেথের সমস্ত নীতিবোধ বিবেক একসময় হার মানে ও শেষ পর্যন্ত ম্যাকবেথ ডানকানকে হত্যা করেন। ম্যাকবেথ ও লেডি ম্যাকবেথ ভীষণ পরিকল্পিতভাবে ডানকানের দুই রক্ষীর উপর এই হত্যার দায়ভার চাপালেও সবার সন্দেহ কিন্তু ম্যাকবেথের উপরেই পড়ে। ডানকানের দুই ছেলে নিজেদের প্রাণ ভয়ে পালিয়ে যায়। বড় ছেলে ম্যালকম আশ্রয় নেয় ইংল্যান্ডে ও ছোট ছেলে ডোনাল্ডবেন আশ্রয় নেয় আয়ারল্যান্ডে। পথে কোনো কাঁটা রইল না। ম্যাকবেথ তাই এবার স্কটল্যান্ডের রাজা হয়ে বসলেন। ডাইনিদের ভবিষ্যৎবাণী শেষমেশ সত্যি হলো। কিন্তু ভবিষ্যৎবাণী শেষ অংশ, ব্যাংকোর উত্তরসূরি সিংহাসনে বসবে। তাই এবার ব্যাংকো ও তার ছেলেকে সরিয়ে দেবার পরিকল্পনা করা হলো। এক ব্যাংকুয়েট অর্থাৎ মহাভোজসভার আয়োজন করে রাজ্যের সমস্ত গণ্যমান্য ব্যক্তির সাথে ব্যাংকো ও তার ছেলে ফ্লিয়েন্সকেও আমন্ত্রণ জানানো হলো। তাদের হত্যার জন্য ম্যাকবেথ ভাড়াটে খুনি নিয়োগ করলেন। এবার ব্যাংকো ও ফ্লিয়েন্স যখন এই ব্যাংকুয়েটে আসার জন্য রওনা দিয়েছে, সেই আসার পথে এই ভাড়াটে খুনিদের অতর্কিত আক্রমণে ব্যাংকো নিহত হলো, কিন্তু ফ্লিয়েন্স পালিয়ে গেল। এরপর ভোজসভায় ব্যাংকুয়েটে ম্যাকবেথ ব্যাংকোর রক্তমাখা ভূতকে দেখে ভীষণ বিচলিত হয়ে গেলেন। ভয় পেয়ে সেই ভূতের উদ্দেশ্যে অসংলগ্ন কথা বলতে লাগলেন। লেডি ম্যাকবেথ কোনো রকমে
অবস্থা সামাল দিলেন। মানসিক দুশ্চিন্তায় বিপর্যস্ত ম্যাকবেথ আবার ডাইনিদের সাথে গিয়ে দেখা করলেন। তারা তাকে এবার তিনটি স্পিরিট বা প্রেতাত্মা দেখালো। প্রথমটি একটি রণসাজে সজ্জিত মুন্ডু, যা তাকে 5 নামক অঞ্চলের জমিদার থেন, যিনি ছিলেন ম্যাকডাফ, তার থেকে সতর্ক থাকতে বলল। দ্বিতীয় স্পিরিটটি ছিল একটি রক্তাক্ত শিশু, যা তাকে আশ্বস্ত করে জানালো যে স্বাভাবিকভাবে নারীর প্রসবজাত কোনো সন্তান তার কোনো ক্ষতি করতে পারবে না। তৃতীয় স্পিরিটটি একটি মুকুট পরিহিত, ডাল হাতে নিয়ে শিশুর রূপ ধরেছিল। সে ম্যাকবেথকে বলল যে যতদিন না বার্নাম বনভূমি ডান্সিনেন পর্বতের উপর দিয়ে এগিয়ে আসছে, কেউ তাকে পরাস্ত করতে পারবে না। ম্যাকবেথ স্বাভাবিকভাবেই এগুলি শুনে ভীষণ আশ্বস্ত হলো। ম্যাকবেথ এবার ডাইনিদের জিজ্ঞেস করে ব্যাংকর উত্তরসূরিরাই স্কটল্যান্ডের রাজা হবে কিনা। উত্তরে ডাইনিরা তাকে একটি রাজাদের মিছিল দেখায়, যার শেষে আয়না হাতে রক্তাক্ত ব্যাংককে দেখা যায়। সেই আয়নায় আরো অনেক রাজার ছায়া। ম্যাকবেথ উপলব্ধি করে ব্যাংকর উত্তরসূরিরাই তারপরে স্কটল্যান্ড শাসন করবে। এরপর ম্যাকবেথ খবর পান যে ম্যাকডাফ, দ্য থেন অফ 5, ইংল্যান্ডে ম্যালকমের সেনাবাহিনীতে যোগ দেবেন বলে দেশ ছেড়ে পালিয়েছেন। নিষ্ঠুর ম্যাকবেথ সে কথা শুনে ম্যাকডাফের পুরো পরিবার, তার স্ত্রী, সন্তান সবাইকে হত্যা করান। এরপরে সবাই নিষ্ঠুর ম্যাকবেথকে ঘৃণা করতে থাকে। রাজ্যের সবাই তাকে সন্দেহ করতে থাকে। লেডি ম্যাকবেথ এরকম অপরাধ বোধ থেকে ভুগতে ভুগতে সমনাম্বুলিজম অর্থাৎ নিদ্রাহীনতা ও ঘুমের মধ্যে হাঁটার রোগে আক্রান্ত হন এবং আত্মহত্যা করেন। একমাত্র বিশ্বস্ত সাথী, সব কাজের সহযোগী ও সহধর্মিণীকে হারিয়ে ম্যাকবেথ একেবারে নিঃসঙ্গ হয়ে যান। শুধু ডাইনিদের সেই ভবিষ্যৎবাণীর উপর তার অন্ধ বিশ্বাস এখনো অটুট থাকে। তিনি অপেক্ষা করেন কখন ম্যালকম এসে তাকে আক্রমণ করবেন। শেষ পর্যন্ত একদিন তার এক দূত ভয়ে বিবর্ণ হয়ে কাঁপতে কাঁপতে এসে তাকে খবর দেয় যে সে দেখেছে বার্নামের জঙ্গল উঠে আসছে ডান্সিনেন পর্বতের চূড়ায়। এবার এখানে হয়েছিল কি, বিচক্ষণ সেনাপ্রধান ম্যাকডাফের নির্দেশে ম্যালকমের সেনাবাহিনীর প্রত্যেকে গাছের ডালে নিজেদের ঢেকে এগোচ্ছিল। তাই দূর থেকে দেখে মনে হচ্ছিল যেন বার্নাম জঙ্গলটি এগিয়ে আসছে। তো এই রকম অদ্ভুত ভাবে ডাইনিদের ভবিষ্যৎবাণী সত্যি হতে দেখে ম্যাকবেথ এবার ভয় পেয়ে যায় এবং ধীরে ধীরে সব বিশ্বাস হারিয়ে ফেলে। তবু সত্যিকারের নির্ভীক যোদ্ধা ম্যাকবেথ যুদ্ধক্ষেত্রে বীরের মতন যুদ্ধ করে ততক্ষণ, যতক্ষণ না ম্যাকডাফ এসে তার মুখোমুখি হয়, তার নিষ্ঠুর হত্যালীলার জন্য তাকে তিরস্কার করে এবং ম্যাকবেথ যখন খুব গর্ব ভরে তাকে জানায় যে ম্যাকবেথের মৃত্যু কোনো স্বাভাবিকভাবে প্রসবজাত ব্যক্তির হাতে অসম্ভব, তার জীবনটি একটি মায়াবী জীবন, তখন ম্যাকডাফ তাকে জানায় যে সে স্বাভাবিকভাবে কোনো নারীর প্রসবজাত সন্তান নয়, অসময়ে মাতৃগর্ভ ভেদ করে তার জন্ম হয়েছে। ম্যাকডাফের মুখে এই কথা শুনে ম্যাকবেথের এবার শেষ বিশ্বাসটুকুও, শেষ আশাটুকুও হারিয়ে যায়। ডাইনিদের এই দ্ব্যর্থবোধক কথা, ইকুইভোকেশন, একদম চোখ বুজে বিশ্বাস করার জন্য এবার তার অনুশোচনা হয়। তবে জীবনের এই শেষ যুদ্ধে ম্যাকডাফ তাকে পরাজিত করে এবং তার শিরচ্ছেদ করে তার সেই কাটা মুন্ডু তরুণ রাজা, নতুন রাজা ম্যালকমকে উপহার দেন। স্কটল্যান্ডের সর্বসাধারণ ও গণ্যমান্য ব্যক্তিদের জয়ধ্বনির মাঝে ম্যালকম স্কটল্যান্ডের সিংহাসনে আরোহণ করেন। ক্ষমতা, লোভ, হিংসা, অপরাধবোধ, অলৌকিকতা, ডাকিনীবিদ্যা সব কিছুর এক অনন্য মিশ্রণে ম্যাকবেথ চিরকাল একই রকম চিত্তাকর্ষক, সব যুগে সব সময়ে সমান প্রাসঙ্গিক।
ম্যাকবেথ গল্পটির সামারির আলোচনা আমাদের এখানেই শেষ। আশা করি এই গল্পটির সম্পর্কে একটি পরিষ্কার ধারণা সবাইকার হয়েছে। আজকের লেসন তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থেকো। বাই।